2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন, বিদেশে প্রশিক্ষণপ্রাপ্তদের সংশ্লিষ্ট প্রকল্পে নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। ডোনাল্ড লুর বক্তব্যেই ঢাকা ওয়াশিংটন সম্পর্কের গভীরতা স্পষ্ট, মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রভুদের স্বার্থ রক্ষায় জনগণের উপর ছড়ি ঘোরাচ্ছে সরকার, দাবি ফখরুলের। আমাদের প্রতিবেশী সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। বাংলাদেশ গত 15 বছরে বদলে গেছে। রাজধানীর অলিগলি আর মহাসড়কে অবাধেই দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। কার্যকর হয়নি সড়ক পরিবহন মন্ত্রীর নির্দেশ। রাজধানীর বিমানবন্দর সড়কের ওভারপাসে হঠাৎই গাড়িতে বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেয়েছেন চালক। দ্রুত আগুন নেভায় ফায়ার সার্ভিস। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। বিদেশে প্রশিক্ষণপ্রাপ্তদের সংশ্লিষ্ট প্রকল্পে নিয়োগের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় তিনি বলেন, কোনো চিকিৎসক প্রকল্প পরিচালক হলে তাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। সভায় আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। মোট প্রকল্প 1,337টি। মোট বরাদ্দের বৈদেশিক ঋণ বা অনুদানের লক্ষ্যমাত্রা 1 লাখ কোটি টাকা। সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া পরিবহন ও বিদ্যুৎ খাতকে। যোগাযোগ খাতে বরাদ্দের প্রস্তাব 70,687 কোটি টাকা, যা মোট এডিপির 28 ভাগ। আর বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য 40,751 কোটি টাকা রাখার প্রস্তাব করা হচ্ছে। নতুন অর্থ বছরে মোট প্রকল্পের সংখ্যা হবে 1,337টি। পরিকল্পনা সচিব জানান, চলতি অর্থ বছরে 356টি প্রকল্প শেষ হবে, যা এ যাবৎকালে সর্বোচ্চ। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, আগামীতে জেলাভিত্তিক প্রকল্প প্রণয়নে গুরুত্ব দেওয়া হবে। উপজেলা ভিত্তিক কোনো আমরা না করে আমরা জেলা ভিত্তিক করি। জেলা একটা হোলসাম ইউনিট, বড় ইউনিট, প্রশাসনিক ইউনিট, উন্নয়ন সব কিছু। জেলার শক্তিশালী একটা আমাদের স্তর, প্রশাসনিক স্তর। তো জেলা ভিত্তিক আমরা যদি করি, তো সেইটা এনইসি সেটা অনুমোদন দিয়েছে। ডোনাল্ড লুর বক্তব্যের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক বুঝতে পারা যায়। এ বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের আর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। এরপর আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছে। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করে গেছে। শেখ হাসিনার সততা সারা বিশ্বে আজ প্রশংসনীয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশ গত 15 বছরে বদলে গেছে, গ্রাম হয়েছে শহর। এ সত্যকে যারা অস্বীকার করে তারা দিনের আলোতে রাতের অন্ধকার, তারা হিংসায় জ্বলে যাচ্ছে। প্রভুদের স্বার্থ রক্ষায় জনগণের উপর নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসীনরা, এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের বৃত্ত তৈরি করা আর প্রভুত্ব করাই সরকারের কাজ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণের জন্য প্রতিবেশী একটি রাষ্ট্র পরিকল্পনা করে আসছে বলেও অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুলের হুঁশিয়ারি, সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি বিরোধী আন্দোলন প্রতিহত করতে পারবে না। এটার একটা নিজস্ব গতি আছে। গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে ৪৮ বছর আগে ফারাক্কা অভিমুখে মৌলানা ভাসানীর লং মার্চ দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। নদীর অপর নাম জীবন,
অথচ এই নদীগুলিকেই কিন্তু হত্যা করা হচ্ছে। সভায় রাজনীতিক আর বিশিষ্টজনরা বলেন, অভ্যুদয়ের পর থেকেই বাংলাদেশকে নিয়ন্ত্রণে সব রকমভাবে চেষ্টা চালিয়ে আসছে প্রতিবেশী দেশটি। বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। এবং শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি অভিন্ন নদী, সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময়ই গরিবেশি করেছে। আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই। ফারাক্কা ব্যারেজকে বলা হয় বাংলাদেশের জন্য একটা মরণ বাঁধ। এরকম মরণ বাঁধ একের পর এক তারা আরো প্রায় প্রতিটি নদীতে তৈরি করেছে এবং মরণ বাঁধ শুধু না, বাংলাদেশের জন্য মরণ ফাঁদও তৈরি করেছে ভারত। নদীর হিস্সা কি হবে সেই সব প্রশ্নে আমাদের নতুন করে কথা বলা দরকার। সভ্যতা হিসেবে আমাদের অস্তিত্বের প্রশ্ন, একই সাথে আমাদের রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীনদের ভূমিধস পরাজয় হবে জেনেই বিভিন্ন কৌশলে ক্ষমতায় বসে আছে। তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থকে রক্ষা করা। আজকে আমাদের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে কেউ করে দিয়ে যাবে না। ডোনাল্ড ট্রাম্প এসেছেন, বলছেন গণতন্ত্র মানবাধিকারের প্রশ্ন, আমাদের এই যে অবস্থান সেটা আছে, আমরা আপোষ করছি না। কিন্তু আপোষ তো হয়ে গেল, এরকম নির্বাচনের নামে একটা ফোরটেন্টি তো হয়ে গেল। লড়াইটা দীর্ঘ লড়াই এবং সেই লড়াইয়ের প্রশ্নে আমার গণতন্ত্রের যে প্রশ্ন, আমার স্বাধীনতার যে প্রশ্ন, আমার ভোটাধিকারের যে প্রশ্ন, আর আমার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এটা এখন একই লড়াই। সরকার বিরোধী নেতারা বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় ক্ষমতাসীনদের টিকে থাকতে সহযোগিতা করছে মাফিয়ারা। চরম বিপর্যয়কর। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে আপিল বিভাগে আটকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড়। ইটাল থাই কোম্পানির শেয়ার চুক্তি অনুযায়ী চাইনিজ কোম্পানির নিকট হস্তান্তরে স্থিতিবস্থা দিলেন দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ যেমন আছে তেমনই থাকবে। 2 সপ্তাহ পর হাইকোর্টের আদেশের কপি পেলে অর্থ ছাড়ের বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগ। দীর্ঘ সময় ধরে চলা মেগা প্রজেক্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 2 বিদেশি কোম্পানির শেয়ার বিরোধে আটকে আছে এই প্রকল্পের কাজ। জটিলতা নিরসনে ইটাল থাইয়ের আবেদনে বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হয় শুনানি। আদালতে ইটাল থাইয়ের পক্ষে দাঁড়ান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ, আর চাইনিজ কোম্পানির পক্ষে লড়েন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরী। শুনানিতে আদালত বলেন, কদিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই, তবে হাইকোর্টের আদেশের কপির জন্য অপেক্ষা করতে হবে। এমত অবস্থায় ইটাল থাই কোম্পানির শেয়ার চীনের শ্যাংডং ও সিনোহাইড্রো কর্পোরেশনের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে হাইকোর্টের এই আদেশের উপর স্থিতাবস্থা দেন, যা শুনানি হবে 2 সপ্তাহ পর। $1 কোটি $1 লাখ কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তাহলে আমরা কিন্তু পেমেন্টও করে দিয়েছি। আর সে অনুযায়ী কিন্তু শুধু শেয়ার ট্রান্সফারটা হওয়ার কথা। যেহেতু শেয়ার ট্রান্সফারটা আবার স্ট্যাটাস হয়ে গেল, মানে কি জানুয়ারির পর থেকে কিন্তু এক্সিম ব্যাংক এখানে ফান্ড হস্তান্তর বন্ধ করে রেখেছে। তার মানে কি এলিভেটেড এক্সপ্রেসের কাজ কিন্তু এখন আপাতত আরও বন্ধ থাকবে। এর ফলে শেয়ার ট্রান্সফারটা করতে পারবে না। লোনে কোম্পানির আরও শেয়ার হোল্ডার আছে, এখানে শেয়ার হস্তান্তর হলো কোম্পানির ইন্টারনাল ম্যাটার, আর লোন যে ডিসবার্সমেন্ট এটা গভর্নমেন্টের ইন্টার গভর্নমেন্ট ইস্যুস। এদিকে দেনা পাওনা নিয়ে 2 দেশের কোম্পানির বিরোধ নিষ্পত্তির জন্য শুনানি চলছে সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালতে। চীনা কোম্পানির আইনজীবীর দাবি, দেশের আদালতে সেটির মূল্যায়ন যথার্থ হবে না। এটা ম্যারিট নেই, প্লাস এই মামলা মেনটেনেবল না, বিকজ এটা ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের সিট হলো সিঙ্গাপুর। আমাদের আরবিট্রেশন একটা সেকশন 3 অনুযায়ী এই মামলা মেনটেনেবল না। ইন্টারন্যাশনাল আরবিট্রেশন প্রসিডিংসে 7 অফ দ্য আরবিট্রেশন অ্যাক্ট বাংলাদেশে অ্যাপ্লিকেবল কিনা এটাই সাবজেক্ট ম্যাটার। এর আগে যখন ইন্টারিম অর্ডার হিয়ারিং হয়েছিল তখন অ্যাপিল বিভাগ হাইকোর্ট ডিভিশনকে ডাইরেকশন দিয়েছিল টু ডিসপোজ অফ দ্য ম্যাটার অন মেরিট। এই প্রজেক্টে থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইটাল থাইয়ের 51% আর চাইনিজ শ্যাংডং ইন্টারন্যাশনাল ও সিনো হাইড্রো কর্পোরেশনের যৌথ মালিকানায় বাকি 49%। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।
পাশে একটি মাইক্রোবাসে হঠাৎই বিস্ফোরণ এবং তা থেকে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভায় দ্রুতই স্বাভাবিক হয় যান চলাচল। ধারণা করা হচ্ছে যান্ত্রিক কোনো ত্রুটি থেকেই বিস্ফোরণ আর আগুন ধরে যায় গাড়িটিতে। দুপুর 12টার কিছু পরের ঘটনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ওভারপাসের উপরে হঠাৎ আগুনের শিখা। বিস্ফোরণে পুড়ে গেছে একটি মাইক্রোবাস। গাড়িটিতে চালক সহ 2 জন যাত্রী ছিলেন। আগুন লাগার পরই তারা গাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় নেই হতাহতের ঘটনা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের ধারণা যান্ত্রিক ত্রুটি থেকেই গাড়িটিতে ছড়াতে পারে আগুন। গাড়িতে একজন ড্রাইভার একজন যাত্রী ছিল, প্রত্যেকেই নিরাপদে নেমে গিয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটি, বৈদ্যুতিক গোলযোগ অথবা ইঞ্জিন ওভারহিট থেকে আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিস জানায় খবর পেয়ে তাদের 2টি ইউনিট আগুন নেভায়। গাজীপুর থেকে একটি মাইক্রোবাস ঢাকা যাওয়ার পথে অগ্নিকাণ্ডে পতিত হয়। সংবাদ পেয়ে কর্মীটোলা ফায়ার স্টেশনের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপন করে আগুনে এই পর্যন্ত কোনো আহত নিহত হয়নি। গাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় বেশ কিছু সময় স্থির ছিল যান চলাচল। পরে গাড়িটি সরিয়ে নেওয়া হলে স্বাভাবিক হয় সবকিছু। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক বন্ধে সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রীর দেয়া নির্দেশনার বাস্তব প্রতিফলন দেখা যায়নি রাজধানী জুড়ে। আগের মতোই নির্বিঘ্নে চলতে দেখা গেছে বেপরোয়া গতির 3 চাকার এই বাহন। অন্যদিকে নো হেলমেট নো ফুয়েল নীতি কার্যকরের নির্দেশও পৌঁছায়নি পেট্রোল পাম্পে। যদিও বুধবার সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন কঠোর হওয়ার কথা বলেছিলেন ওবায়দুল কাদের। নির্দেশনা ছিল রাজধানীর কোনো সড়কেই বৃহস্পতিবার থেকে চলবে না বেপরোয়া গতির এসব ব্যাটারি চালিত ইজি বাইক কিংবা রিকশা। কিন্তু সকাল থেকেই এই নির্দেশনার কোনো প্রভাব দেখা যায়নি মোহাম্মদপুরের বেরিবাদ বাইপাস সড়কে। দেদারসে চলেছে শত শত ইজি বাইক এবং ব্যাটারি রিকশা। সিদ্ধান্তের কথা জানেন না চালক যাত্রীরাও। যদি এটা বন্ধ করে দেয় তাহলে তো এই জিনিসটা চলার কথা না এখানে। তারপরে চলতেছে, এখানে যারা আছে উপরে মহলে তারা এটার সাথে জড়িত। যাওয়া আসায় যে 4-5 জন করে উঠে, এর জন্য ভাড়াটা একটু কম, সাশ্রয়ের জন্য আমরা উঠি। আসলে ঝুঁকিপূর্ণ। এখানে 10 টাকা ডিউটি যে করে সেরে দিয়ে 10 টাকা, আর ওইখানে দিয়ে 10 টাকা, মানে গাড়ি নিয়ন্ত্রণ যে করে। পুলিশ ঝামেলা করে না? না, ওই যে লাইন দেয় না, ঝামেলা করে না। মূল সড়কের বাইরে রাজধানীর সব অলিতে গলিতেই দেখা গেছে এমন চিত্র, কিন্তু দেখা মেলেনি পুলিশ কিংবা প্রশাসনের কোনো তৎপরতা। অটো চলবে না, ঠিক আছে, অটো চলবে না, আমাদের কর্ম দে অটো চেঞ্জ করে দে, গুড়াই দে। পুলিশে মাঝে মাঝে ধরলে ওই রেকার বিল দিয়ে সাইরা নিয়ে এইভাবে ঠ্যাং দিয়ে তারপরে গাড়ি চালায়। লাগজন ইয়াতে বইছে, সুবাই বইছে। একজন প্রতিযোগিতা লাগে, ঠিক আছে। রিক্সা চালাতে কষ্ট হয়, অটো তো আর এটা কষ্ট নাই। এটা অটো স্পিডের মতন মোটরসাইকেলের মতন টান মারে। নো হেলমেট নো ফুয়েল নীতি বাস্তবায়নের নির্দেশনাও পৌঁছায়নি ফুয়েল স্টেশনগুলোতে। অবশ্য তাদের দাবি, আগে থেকেই হেলমেট ছাড়া কোনো বাইকারকে তেল দেয়া হয় না। এটা অনেকে গরমের জন্য হেলমেট রেখে তারপর চালাইতেছে, এ করছে, বিভিন্ন ধরনের কষ্ট দেখায়। হেলমেটটা পরলে মাথা চুল পড়ে যায়, যেমন আমার মাথা চুল পড়ে গেছে। আর বাংলাদেশের যে হেলমেটগুলো, এগুলা পরা না পরা একই কথা। আমাদের এখানে হেলমেট ছাড়া এমনিও তেল দেওয়া হয় না। আর এখন সবসময় হেলমেট, আমাদের অফিস থেকে নির্দেশনা দিচ্ছে হেলমেট ছাড়া যেন কাউকে তেল না দেয়। কিন্তু আসছে তো নির্দেশনা, আগেকার নির্দেশনা ছিল সরকার থেকে, কারণ আমরা তো আর হেলমেট তেল দিই না। তৎপরতা না দেখা গেলেও পুলিশ বলছে কাজ শুরু করেছেন তারা। দৌরাত্ম্য বন্ধ করতে কাজ করতে চান ব্যাটারি রিকশার মূল উৎস ধরে। শুধুমাত্র আভিযানিক ভাবে পরিচালনা করা ব্যাটারি রিকশার পক্ষে অনেক আভিযানভাবে নির্মূল করা অনেকটা সম্ভব না। এই কারণে ট্রাফিক পুলিশের পাশাপাশি যদি আমাদের ক্রাইম পুলিশ সহ অন্যান্য আমরা সবাই মিলে এদের উৎস, কোথায় চার্জিং হয়, কোথায় তৈরি হয়, এদের গ্যারেজগুলোর মালিক কারা, এই ধরনের কোনো যদি আমাদের আমরা ব্যবস্থা নিতে পারি তাহলে আমরা নিঃসন্দেহে একটা সুফল পাবো। সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকের আগেও ব্যাটারি রিকশা এবং ইজি বাইক বন্ধের নির্দেশনা ছিল হাইকোর্টের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মতোই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন যানবাহন। গতকাল ব্যাটারি চালিত রিকশা ও অটো চলাচল বন্ধে আজ থেকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তারপরও ব্যাটারি চালিত অটোরিকশার দখলে মহাসড়কগুলো।
সকাল থেকে ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ আর উত্তর ও দক্ষিণাঞ্চলের মহাসড়কে 3 চাকার যানবাহন চলতে দেখা যায়। এর মধ্যে বেশিরভাগই ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান। হাইওয়ে পুলিশ বলছে, আগে থেকে নির্দেশনা থাকলেও স্বতন্ত্র লেন না থাকায় তা বাস্তবায়ন করা যাচ্ছে না। এ বিষয়ে আরও জানবো, রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, মহাসড়কের কি অবস্থা দেখছেন? অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধে কোনো ধরনের ব্যবস্থা নিল কিনা হাইওয়ে পুলিশ? জনগণের নিরাপত্তার জন্য যে অবৈধ যান চলাচল সেটি কিন্তু বন্ধ হওয়ার যে বিষয়টি সেটি বললেও কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে রাজশাহীতে যে মহাসড়কে অবৈধ যে যানবাহন চলাচল সেটি কিন্তু করছে, বিশেষ করে সিএনজি, অটোরিকশা এবং বিভিন্ন যে 3 চাকার যে যান চলাচল সেটি করছে। এবং এখন পর্যন্ত আমি রাজশাহীর কয়েকটি, যেমন রাজশাহীর বেলপুকুর সহ বানেশ্বর এবং নওহাটা এবং কাশিয়াডাঙ্গা থেকে বিভিন্ন মহাসড়কে কিন্তু এই যান চলাচলগুলো চলাচল করছে। এবং আমি একটু আগে কথা বলেছি রাজশাহীর উপপুলিশ কমিশনার ট্রাফিকের অনির্বাণ চাকমার সাথে। তিনি যেমনটি বলছেন যে রাজশাহী মহানগরীতে 3টি পয়েন্টে, বিশেষ করে বেলপুকুর, কাশিয়াডাঙ্গা, আমচত্বরে ট্রাফিক পুলিশের তারা কিন্তু সেখানে চেকপোস্ট বসিয়ে কাজ করছেন এবং এই হাইওয়ে রোডে যে অবৈধ যান চলাচল করছে তাদের কিন্তু সঠিক কাগজপত্র নেই এবং যারা অদক্ষ ড্রাইভার রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে কিন্তু জরিমানা করা হচ্ছে। এবং যে সচেতনমূলক যে কার্যক্রম সেটিও কিন্তু সাধারণ মানুষদের কিন্তু ট্রাফিকের পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে ট্রাফিকের যারা দায়িত্বরত তারা বলছেন যে এই যে অবৈধ যান চলাচল তাদের যে নির্দিষ্ট তার সীমারেখা ঠিক নেই এবং যারা চালক রয়েছে তারা কিন্তু অদক্ষ এবং এই মহাসড়কে যেন যে অবৈধ যান চলাচল সেটি কমে আসে সে বিষয়ে ট্রাফিকের যারা দায়িত্বরত রয়েছেন, জেলা পুলিশ এবং ট্রাফিকের মহানগর পুলিশের যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু রাজশাহী মহানগরী এবং 9টি উপজেলা জুড়ে কিন্তু কাজ শুরু করেছেন। লোপা। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মৃত্যুর ঘটনায় নূর মোহাম্মদ ওরফে বিশ্বজিৎ কর্মকার নামে এক আসামিকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামির কাছ থেকে উদ্ধার করা হয় চেতনানাশক 50টি ট্যাবলেট ও লুট করা মোবাইল ফোন। সকালে ডিএমপির মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। যশোর থেকে ঢাকায় আসা নয়ন বিশ্বাসকে কমলাপুর স্টেশনের সামনে থেকে টার্গেট করে অজ্ঞান পার্টির সদস্য নূর মোহাম্মদ। ভাব জমাতে মুহূর্তেই হয়ে যায় বিশ্বজিৎ কর্মকার। 11ই মে ভোর 6টার দিকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বিশ্বজিৎ কর্মকারের পেছনে হেঁটে যাচ্ছেন ভুক্তভোগী নয়ন বিশ্বাস। মাঝে দুজনে কোমল পানীয় পান করে উঠে পড়েন রায়দা পরিবহনের বাসে। এরপর চেতনানাশক খাইয়ে নয়নের মোবাইল ফোন ও মানিব্যাগ লুটে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান নয়ন বিশ্বাস। অভিযোগ পেয়েই অভিযানের নামে শাহজাহানপুর থানা পুলিশ। সাভারের আশুলিয়া থেকে গ্রেফতার করা হয় নূর মোহাম্মদ ওরফে বিশ্বজিৎ কর্মকারকে। নয়ন বিশ্বাস যে মারা গিয়েছেন তার কাছ থেকে তার ব্যাগ, মোবাইল, টাকা, অন্যান্য জিনিস নেওয়ার উদ্দেশ্যে চেতনানাশক পান করায়। সে যখন অজ্ঞান হয়ে যায় তার জিনিসপত্রগুলো নিয়ে পালিয়ে যায়। 2010 সাল থেকে শতাধিক মানুষকে অজ্ঞান করে এভাবেই টাকা পয়সা লুট করে আসছিল নূর মোহাম্মদ। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। অন্য কারো দেয়া স্বল্প সময়ের সম্পর্কে বিশ্বাস স্থাপন করে যে কোনো ধরনের খাবার বা তরল জাতীয় পানীয় আমাদের অবশ্যই পরিহার করা উচিত। অজ্ঞান পার্টির এমন ঘটনা রোধে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে অভিযুক্তকে। চক্রের সাথে আরও কেউ জড়িত থাকলে খুঁজে বের করা হবে সবাইকে, জানিয়েছে পুলিশ। সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখতে পারে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।